দেখুন, প্রথমে এসএসসি চেষ্টা করেছিল সমস্ত দাগিদের পরীক্ষায় বসানোর। শুধু চেষ্টা নয়, তারা আদালতে সিঙ্গেল বেঞ্চে হেরে গিয়ে ডিভিশন বেঞ্চে গেছিল। সেখানে গিয়ে যুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে দাগিদের পরীক্ষায় বসতে দিতে পারবে। এসএসসি সেই মামলায় কি কস্টিক রিমার্ক নিয়ে হেরেছে যে না, দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট বলেছে যাতে একটা দাগি না বসে। সুপ্রিম কোর্টের সামনে এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে না, একটাও দাগি বসেনি, এবং একটা দাগি যদি জাল কেটে বেরিয়েও যায় তাহলেও তাকে ইনফর্ম করলেই হবে অ্যাডভোকেটের রেকর্ডকে, তাহলেই তারা ব্যবস্থা নেবে। আর আজকে এসে বলছে, যখন আমরা এই তালিকা বেরিয়েছে ইন্টারভিউ লিস্ট, যে হ্যাঁ এই দাগি এই দাগি, তা বলছে না না, এরা দাগি ঠিক কথায়, কিন্তু প্রতিবন্ধী দাগি। মানে জিম করা চোর হলে শাস্তি পাবে, আর ভাঙলু চোর হলে শাস্তি পাবে না। ঠ্যাং ট্যাং ভাঙা থাকলে সে চোরের শাস্তি হবে না। মানে এ কোন দেশে বাস করছেন? কোন এসএসসি, কোন সরকার যে জিম করা চোর হলে সে চোর শাস্তি পাবে এই আন্ডারস্ট্যান্ডিং, আর পা ভাঙা চোর হলে সে চোর শাস্তি পাবে না? এ হয় নাকি? প্রথমে চেষ্টা করেছিল দাগিদের বসানোর, এখন ধরা পড়ে গেছে, দিয়ে বলছে প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী না কি কি পরিচয় কিচ্ছু জানা যাবে না তার, কারণ এমন টেন্টেড লিস্ট বের করেছে, সেখানে না আছে বাবার নাম, না আছে ক্যাটাগরির উল্লেখ, না আছে সাবজেক্টের উল্লেখ, কিচ্ছু নেই। ট্যালি করবেন কি করে? ইন্টারভিউ লিস্ট আর টেন্টেড লিস্ট একই নামের ব্যক্তি, কিন্তু তার বাবার নাম আলাদা হতেই পারে। তাহলে সাবজেক্ট, বাবার নাম, অল ডিটেলস দাও। এর আগেও পর্বে একই কাজ করেছিল, টেন্টেড লিস্ট দিয়েছিল, নাম বাবার নাম দেয়নি। তখন বিচারপতি ছিলেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই সময় ছিলেন আর কি। এখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রয়েছেন একইভাবে, সেই টেন্টেড লিস্ট উইথ অল ডিটেলস পাবলিশ করো। আদালতের চড়থাপ্পড় না খেলে এরা কিচ্ছু করবে না। আদালতের চড়থাপ্পড়কে প্রথমে দাগি আটকেছিলাম, ওই মামলা করতে হয়েছিল, আমাদেরকে মামলা করতে হয়েছিল। আবার টেন্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউ লিস্টে ঢোকানোর ব্যবস্থা দিয়ে বলেছে। আমাদের ওই রায় পড়ে নাকি ওদের মনে হয়েছে যে প্রতিবন্ধী টেন্টেডগুলো পরীক্ষায় বসতে পারবে। প্রথমে রায় পড়ে মনে হয়েছিল সব টেন্টেডই পরীক্ষায় বসতে পারবে। আর এদের পড়াকে বলি হারি বাবা, মানে পড়ে বুঝতে পারে না যে টেন্টেডরা বসতে পারবে কি পারবে না। তারপরে যদি যখন আদালত চড়থাপ্পড় দিয়ে, না আইনি চড়থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেয় যে না টেন্টেড বসতে পারবে না, তারপরে মনে হয় যে না ভাঙলো দাগিগুলো, মানে প্রতিবন্ধী দাগিগুলো তারা বসতে পারবে। মানে প্রতিবন্ধী দাগি আর মানে জিম করা দাগি, এর মধ্যে তো পার্থক্য করা যায় না। আপনি বুঝেন, কিন্তু এসএসসি বোঝে না। এখন কি করবেন? এই পার্থক্য সবাই বোঝে, গোটা পশ্চিমবঙ্গ বোঝে। এখন এসএসসি যদি না বোঝে, সরকার যদি না বোঝে, শিক্ষা দপ্তরের লোকজন যদি না বোঝে, কি করবেন? আইদার অবুঝ অথবা নির্লজ্জ। এখন বলতে হবে যে এরা অবুঝ নাকি নির্লজ্জ, নাকি উভয়ই, নির্লজ্জ অবুঝ নাকি শুধু অবুঝ নাকি নির্লজ্জ। এই তিনটে ক্যাটাগরির মধ্যে এটা ফেলাতে হবে। আইদার চরম নির্লজ্জ, চরম অবুঝ, অকর্মণ্য, অদক্ষ, আর না হলে উভয়ের সমাহার। এদের বলতে হবে এরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। একদম না, মানুষের কোনো বিভ্রান্তি হচ্ছে না। দেখতে হবে মানুষ কোন চ্যানেলটা দেখছেন। সে মানুষ চ্যানেল শিফট করলে ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেল চেঞ্জ করার দরকার কি? সরকারটাকে চেঞ্জ করে দিন, দলটাকে চেঞ্জ করে দিন, তাহলে আর কোনো বিভ্রান্তি থাকবে না। জনগণ যে চ্যানেল ভালো বুঝবে সেই চ্যানেল দেখবে। জনগণের পছন্দ বঙ্গ টিভি হলে বঙ্গ টিভি দেখবে। সরকারটাকে চেঞ্জ করে দিন, আর ওর রিমোট জনগণের হাতে। এমন দাবন ওর রিমোটে যাতে 14 তলায় আওয়াজ হয়। ক্যামেরা করো, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, এগুলো ইন ক্যামেরা করো। দেখো, আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে তলা দিয়ে হাত ভরে দিও না টেবিলের নিচে দিয়ে। যে স্যাক টিচার তাকেও 10-এ 10 এক্সপিরিয়েন্সে, প্রাইমারি টিচার তাকেও 10-এ 10, স্বাস্থ্য দপ্তরের কর্মী 10-এ 10, তো টেবিলের তলা দিয়ে হাত ভরে দিও না। আবার প্রথম কথা, ওরা শিক্ষক নিয়োগ করতেই চায় না। ওরা জানে শিক্ষক নিয়োগ করলে যদি প্রতি শিক্ষক 50,000 টাকা করে বেতন নেন, যদি ধরুন 20,000 বা 30,000 বা 50,000 কি 1 লাখ শিক্ষক নিয়োগ করতে হয়, যে টাকা দিতে হবে মাইনে বাবদ, সেই টাকাটা যদি অন্য পারপাসে ব্যবহার করা যায়,
সেখান থেকে কাটমানি আসবে। শিক্ষক নিয়োগ করলে কেউ যদি 40,000 টাকা বেতন পায়, সে তো আর মমতা ব্যানার্জিদের কাটমানি দেবে না, তৃণমূলকে কাটমানি দেবে না। মমতা ব্যানার্জি যদি রাজনীতিটা না করতেন, উনি যদি ধরেন শিক্ষকতা করতেন, তাহলে কি উনি দুর্নীতি করতে পারতেন? মানে তার কি সেই অথরিটি তৈরি হতো? না, উনি রাজনীতি করেছেন, রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন, তার সেই অথরিটি তৈরি হয়েছে, এবং তিনি তার সেই ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। খুব পরিষ্কার। ওর অন্যজনের বিশ্বাস ছেড়েই দিন, ও নিজে বিশ্বাস করে না ওর নিজের কথাকে। ওকে জিজ্ঞাসা করবেন তো যে সারদার বিকাশ বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কিনা, এবং ও সেটা বলেছিল কিনা। কখনো অভিষেক গোষ্ঠী, কখনো মমতা গোষ্ঠী, এখন কোনো গোষ্ঠীতেই আর নিচ্ছে না। যদি এটা বলে টলে ওকে কোনো গোষ্ঠীতে নেয়, দিয়ে যদি একটা টিকিট ফিকিট দেয়, চেষ্টা করছে। টেন্টেডদের তালিকার ডিটেলস দেবেন, যে অমুক ব্যক্তি, তার বাবার নাম কি, একই নামে তো একাধিক ব্যক্তি থাকতে পারে, কেন ডিটেলস দেবেন না? লজ্জা করছে ডিটেলস দিতে? টাকা নেওয়ার সময় লজ্জা করেনি, আর এখন ডিটেলস দিতে লজ্জা করছে? আর ছাত্রছাত্রীরা বলছে, বিশেষ করে যারা যোগ্য ফ্রেশার্স, যোগ্য ছাত্রছাত্রী, তারা বলছেন যে শূন্য পদ থাকা সত্ত্বেও চাকরি দিচ্ছেন না। 100% নাম্বার পেয়েও ইন্টারভিউ ডাক পাচ্ছেন না, নাকি চাকরি দিচ্ছেন। চাকরি কাদের দিচ্ছেন? টাকা নিচ্ছেন যাদের কাছ থেকে, বেশিরভাগটাই তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করেছেন। বিগত দিনের ইতিহাস তো তাই। আপনি স্বচ্ছ পদ্ধতি মেনে, স্বচ্ছভাবে আপনি যারা যোগ্য তাদের মেরিট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট দিন না। আমরা তো তাই চাই, গোটা পশ্চিমবঙ্গের জনগণ তাই চাই। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সেটাই চাইছে, যে তাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়াক, তাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে ভালো করে পাঠ পাক। একদিকে যেমন শিক্ষক ভালোভাবে পাঠদান করবে, অন্যদিকে ছাত্র সেই পাঠ গ্রহণ করবে। এই পরিবেশটা নেই, তার কারণ হচ্ছে দুর্নীতি করে চাকরি দেওয়া হচ্ছে। 2016 সালের এই যে গোটা প্যানেলটা, গোটা প্রসেসটা কেন বাতিল হলো? দুর্নীতি হয়েছিল। তা মমতা ব্যানার্জি তো রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েই তো দুর্নীতি করেছেন, এটা পরিষ্কার। মমতা ব্যানার্জি যদি রাজনীতিটা না করতেন, উনি যদি ধরেন শিক্ষকতা করতেন, তাহলে কি উনি দুর্নীতি করতে পারতেন? মানে তার কি সেই অথরিটি তৈরি হতো? না, উনি রাজনীতি করেছেন, রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন, তার সেই অথরিটি তৈরি হয়েছে, এবং তিনি তার সেই ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। খুব পরিষ্কার। যদি তার এই অথরিটি না তৈরি হতো, রাজনৈতিক কর্তৃত্ব না তৈরি হতো, তিনি এই দুর্নীতি করতে পারতেন না। তিনি যদি ধরেন কোনো কলেজের অধ্যাপিকা হতেন, বা ইভেন কলেজের প্রিন্সিপাল হতেন, ইউনিভার্সিটির ভিসি হতেন, তাহলে সেই পরিসরে যেটুকু দুর্নীতি করা সেইটুকু করতেন। গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করতে পারতেন না। কর্তৃত্ব তৈরি হয়েছে তাই করেছেন। তো বিষয়টাই তো রাজনৈতিক, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মামলা কারা করছেন? মামলা বঞ্চিত চাকরি প্রার্থীরা। এই যে ফ্রেশার্স 100% নাম্বার পেয়েও তারা পাচ্ছে না, তারা তাদের কথা বলতে আসবে না? তারা দেখছে যে তারা যে 100% নাম্বার পেয়েও, 70-তে 70 পেয়েও, রিটেনে 60-60, অ্যাকাডেমিক্সে 10-এ 10, তাহলে 70-তে 70 অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে 10-এ 10 পেলো, 60-এ 60 পেলো রিটেনে, অথচ 100% নাম্বার পাওয়া সত্ত্বেও সে ইন্টারভিউ ডাক পাচ্ছে না। সে কী করবে? বসে বসে কে কবে কোন মুখপাত্র, মানে তাকে স্যাটিসফাই করা, সে কবে ওই মানে দারুণ করে বলতে পারলে দিদির কাছ থেকে একটা রাজ্যসভার টিকিট, রাজ্যসভা যেতে পারবে, তার ছাড়পত্র পাবে, তার জন্য মানে তারা বসে থাকবে? কুণাল ঘোষের মন্তব্য যদি সঠিক মানতে হয়, তাহলে তো প্রথমে মানতে হয় যে সারদার বিকাশ বেনিফিশিয়ারি না মমতা ব্যানার্জি। কুণালকে জিজ্ঞাসা করবেন যে ও 2 দিন আগে যে কথা বলে, 2 দিন পরে তার কথা সে নিজে স্ট্যান্ড করে। ওর অন্যজনের বিশ্বাস ছেড়েই দিন, ও নিজে বিশ্বাস করে না ওর নিজের কথাকে। ওকে জিজ্ঞাসা করবেন তো যে সারদার বিকাশ বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কিনা, এবং ও সেটা বলেছিল কিনা, আর বললে সেটা সঠিক না বেঠিক, ও নিজের কথাকে নিজে বলবে আজকে। কেন? তার কারণ রাজনৈতিক স্বার্থে তাকে ওটা বলতে হয়, তাহলে একটা পদ পাবে। ওর ঋতব্রত, সে সিপিএম থেকে গিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে গেল, অথচ ও পেল না, এত কিছু করেও পেল না। কখনো অভিষেক গোষ্ঠী, কখনো মমতা গোষ্ঠী, এখন কোনো গোষ্ঠীতেই আর নিচ্ছে না। যদি এটা বলে টলে ওকে কোনো গোষ্ঠীতে নেয়, দিয়ে যদি একটা টিকিট ফিকিট দেয়, চেষ্টা করছে। একাধিক ব্যক্তির নাম যারা তালিকায় নাম আছে, তারা আবার ইন্টারভিউ লিস্টে তাদের নাম উঠেছে। প্রথম কথা, তারা পরীক্ষায় বসতেই তো পারেন না, তাহলে পরীক্ষায় বসলো, ধরতে পারলেন না,
না হয় 4 জনকে বা 6 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, তার বাইরেও অনেকেই থাকতে পারে। এবং সবথেকে বড় কথা, টেন্টেড তালিকাটাই এখনও তো সম্পূর্ণ হলো না। ওই যে টেন্টেড লিস্ট, ওটা দিয়ে সম্পূর্ণ লিস্ট এখনও 2016 সালের ওএমআর শিট পাবলিশ হয়নি। ওএমআর শিট পাবলিশ হলে দেখবেন ও টেন্টেডে আরও লোক ঢুকবে, তারাই হয়তো আবার পরীক্ষায় বসে গেছে, যাদের ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে। এবার আপনাকে বলি যে এই যে এক্সপায়ারি প্যানেলের গোটা লিস্ট দিয়েছে নাকি? তাদের তো টেন্টেড তালিকায় নাম থাকবে, দেয়নি। তাহলে এক্সপায়ারি প্যানেলের গোটা লিস্ট দিলেন না, কাউন্সিলিং ওয়াইজ লিস্ট দিলে তো পরিষ্কার হয়ে যাবে 2016 সালের, যে কে কোন কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, পরিষ্কার হয়ে যাবে। সেই লিস্ট দিচ্ছেন না, ওএমআর শিট দিচ্ছেন না, যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না, সরকার তো কিছুই করছে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট উভয় নির্দেশ দিয়েছে। প্রথমে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টে গিয়ে আপিল হয়েছে। বলা আছে যে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নেবেন, টাকা ফেরত নেননি। টেন্টেডদের তালিকার ডিটেলস দেবেন, যে অমুক ব্যক্তি, তার বাবার নাম কি, একই নামে তো একাধিক ব্যক্তি থাকতে পারে, কেন ডিটেলস দেবেন না? লজ্জা করছে ডিটেলস দিতে? টাকা নেওয়ার সময় লজ্জা করেনি, আর এখন ডিটেলস দিতে লজ্জা? আইডেন্টিফাই হয়ে যাবে বলে? আইডেন্টিফাই তো করতেই হবে, নাহলে কী করে যে টেন্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে বসেনি এটা জানবেন কী করে? মানে একই নাম তো হতেই পারে, একই নামের 10 জন ব্যক্তি থাকতে পারে, তাহলে আপনি কেন ডিটেলস দেবেন না? ওএমআর শিট পাবলিকেশন করতে বলেছে কলকাতা হাইকোর্ট, আপিল করেছে সুপ্রিম কোর্ট। কেন ওএমআর শিট আছে, সে 2016 সালে সিলেকশন বলেছে, কেন পাবলিশ করছেন না? কারণ পাবলিশ করলেই আরও কিছু টেন্টেড ধরা পড়ে যাবে, তাদের মমতা ব্যানার্জিদের অসুবিধা হবে, সেই জন্য পাবলিশ করবে না। এটা ওটা সেটা বলে বাইপাস করবে। এটা যেই জিজ্ঞাসা করেন যে ওএমআর শিট পাবলিশ কেন করছেন না, কেন টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত নেননি, ও বলবে ও বিচারাধীন বিষয়। এটা কোনো বিচারাধীন বিষয় না, ওটা বিচার হয়ে গেছে, বর্তমানে কন্টেম্প প্রসিডিংস, অর্থাৎ সেই রায় সেটা কিন্তু বহাল রয়েছে। সেই রায় সর্বোচ্চ আদালত দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেটরা টাকা ফেরত দেবেন। এই তো এর আগের দিন হয়তো সর্বোচ্চ আদালত বলেছে যে তুই ডিটেলস দাও, ডিটেলস নেই। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার যারা এই কাজটা করলো তাদেরকে যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যার রুটে পৌঁছতে পারবেন না। সমস্যাটা কোথায় বুঝতে হবে? সমস্যাটা হচ্ছে মমতা ব্যানার্জিদের দুর্নীতিপরায়ণ মানসিকতা। প্রথম কথা, ওরা শিক্ষক নিয়োগ করতেই চায় না। ওরা জানে শিক্ষক নিয়োগ করলে যদি প্রতি শিক্ষক 50,000 টাকা করে বেতন নেন, যদি ধরুন 20,000 বা 30,000 বা 50,000 কি 1 লাখ শিক্ষক নিয়োগ করতে হয়, যে টাকা দিতে হবে মাইনে বাবদ, সেই টাকাটা যদি অন্য পারপাসে ব্যবহার করা যায়, সেখান থেকে কাটমানি আসবে। শিক্ষক নিয়োগ করলে কেউ যদি 40,000 টাকা বেতন পায়, সে তো আর মমতা ব্যানার্জিদের কাটমানি দেবে না, তৃণমূলকে কাটমানি দেবে না, ফলে কাটমানিটা পাবে না। পার্সেন্টেজ ওয়াইজ যে কাটমানি 75-25 ভাগের যে হিসেব, সেটা মিলবে না এই ক্ষেত্রে, কারণ সেখান থেকে কাটমানি পাবে না। ফলে মাইনে থেকে যেহেতু কাটমানি পাবে না, তাই ওরা শিক্ষক নিয়োগ করতে চায় না। আর যদি বা নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হয় এই জনগণের চাপে, আন্দোলনের চাপে, ফ্রেশার্সদের আন্দোলনের চাপে, বা যারা চাকরি করছেন তাদের আন্দোলনের চাপে, কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠনের চাপে, তাহলে কি করবেন? এমন করে নিয়োগ প্রক্রিয়া চালাবেন যাতে দুর্নীতি হয়, দুর্নীতির পথ প্রশস্ত হয়, এবং যাতে মানে খুব স্বাভাবিকভাবে কিছু ধরা পড়বেই, যাতে নিয়োগটা না দিতে হয়, ওটাকে প্রলং করা। যাদের না এক্সপিরিয়েন্সের নাম্বার যাকে পেয়েছে তাকে দিয়েছে, যে যা ডিক্লেয়ার করে দিয়েছে তাকেই দিয়ে দিয়েছে, দিয়ে বলছে আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করব। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থলে কী ভেরিফিকেশন হবে সেটাই তো দেখতে হবে। সিসি ক্যামেরায় সবটা ধরে রেখো, ইন ক্যামেরা করো, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, এগুলো ইন ক্যামেরা করো, দেখো। আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে তলা দিয়ে হাত ভরে দিও না টেবিলের নিচে দিয়ে। যে স্যাক টিচার তাকেও 10-এ 10 এক্সপিরিয়েন্সে, প্রাইমারি টিচার তাকেও 10-এ 10, স্বাস্থ্য দপ্তরের কর্মী 10-এ 10, তো টেবিলের তলা দিয়ে হাত ভরে দিও না। আবার সরকারের উদ্দেশ্য যদি থাকতো যে আমি ত্রুটিহীন নিয়োগ করবো, তাহলে কী করতো? 2016 সালে রিক্রুটমেন্ট রুলস ছিল, 2016 সালে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী করতে পারতো।
আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিয়ে তারপরে ইন্টারভিউ লিস্ট দিতে পারতো। তাহলে ইন্টারভিউ লিস্টে আজকে যে বলতে হচ্ছে আমরা তো ডকুমেন্ট ভেরিফিকেশন করবো, হ্যাঁ করলে দিয়ে 50 জন ধরা পড়লো বা 100 জন ধরা পড়লো কি 200 জন ধরা পড়লো, আমি ধরলাম স্বচ্ছতার সাথেই করলে, তাহলেও তো লিস্টটা আবার নতুন করে পাবলিশ করতে হবে। কারণ আবার ওই 300 জন বা 200 জন যা ধরা পড়বে যে এরা নাম্বার পাওয়ার যোগ্য নয়, তার স্থলে অন্যজনকে ঢোকাতে হবে। তাহলে এই যে বেসিক্যালি ছেলে মেয়েদের কাছে যে একটা লিস্ট, তার কোনো স্যাংটিটি থাকবে না। বেসিক্যালি এই ধরনের ত্রুটিযুক্ত লিস্ট তৈরি করার মানে কি হয়? তুমি যদি আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নাও, কারণ এই নিয়োগের আইনটা, সিলেকশন প্রসিডিওরটা তো সরকার তৈরি করে, এ তো কোনো আইনজীবী তৈরি করে না। তা তোমার যদি এই স্বাভাবিক এই যে থট প্রসেস থাকে যে এই যে কোনটার পরে কোন ধাপটা করলে এই নিয়োগটা অন্ততপক্ষে ত্রুটিহীন হবে, তাহলে তো স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ যুক্তিপূর্ণ মানুষ কি বলবে যে আগে ডকুমেন্ট ভেরিফিকেশন করো, তারপরে যদি সে দেখা যায় যে হ্যাঁ 10 নম্বর পাওয়ার যোগ্য, সেই নাম্বার দিয়ে তাকে লিস্টেড করো। যদি আমি তর্কের কাছে ধরেও নিই যে 10 নম্বর তাকে দিতে হবে, আগে ডকুমেন্ট সকলের ভেরিফিকেশন করো, তারপরে ইন্টারভিউ লিস্টের নাম তোলো। সেটা করতে কি অসুবিধা ছিল? না, আগে লিস্ট টাঙিয়ে দেবো, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করব। যে যাকে এবার তার কারণ আছে, কারণ 500 জন এরকম করে ঢুকে যাবে, 50 জনকে বাদ দিলে বাকি 450 জন যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, তাহলে টেবিলে নিজেদের হাত ঢুকে যাবে। শেষ একটাই চ্যানেল চেঞ্জ করার দরকার কি? সরকারটাকে চেঞ্জ করে দিন, দলটাকে চেঞ্জ করে দিন, তাহলে আর কোনো বিভ্রান্তি থাকবে না। চ্যানেল চেঞ্জ করে কি হবে? সরকারটাকে চেঞ্জ করে দিন। এখন পশ্চিমবঙ্গের এই মুহূর্তের প্রয়োজন হচ্ছে সরকার পরিবর্তন, চ্যানেল পরিবর্তন না। চ্যানেল জনগণের যা ইচ্ছা দেখবে, জনগণ যে চ্যানেল ভালো বুঝবে সে চ্যানেল দেখবে, জনগণের পছন্দ বঙ্গ টিভি হলে বঙ্গ টিভি দেখবে। সরকারটাকে চেঞ্জ করে দিন, আর ওর রিমোট জনগণের হাতে। এমন দাবন ওর রিমোটে, ওখানে গিয়ে এমন চাপ দিন যাতে 14 তলায় আওয়াজ হয়, এমনভাবে ধাব্বা মারুন যাতে 14 তলা কেঁপে যায়। সোজা কথা, চ্যানেল পরিবর্তন করার দরকার নেই, সরকারটাকে পরিবর্তন করুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।